হিসাব বিজ্ঞান বিষয়ে রেওয়ামিল কীভাবে প্রস্তুত করতে হয় এবং রেওয়ামিল সংক্রান্ত বিভিন্ন বিষয় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো চলো শুরু করা যাক। তো শিখন ফল অর্থাৎ আজকের ক্লাস শেষে আমরা শিখতে পারবো রেওয়ামিল বলতে কী বুঝি এবং রেওয়ামিল প্রস্তুতির নিয়ম, এবং এই সংক্রান্ত যদি এমসিকিউ পরীক্ষা আসে কোনো প্রশ্ন সেটিও আমরা ইনশাল্লাহ পারবো। তো রেওয়ামিল কি, তাই না? রেওয়ামিল হচ্ছে সাধারণত, বিশেষ করে এর ইংরেজি হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। ব্যালেন্স মানে দাড়িপাল্লা বোঝায়। তো দাড়িপাল্লার যেমন দুই দিক সমান, রেওয়ামিলেও কিন্তু দুই দিক সমান হয়, ডেবিট ক্রেডিট। এখন আমরা রেওয়ামিলের সংজ্ঞা যদি লিখতে চাই এইভাবে লিখতে পারি: হিসাবকাল শেষে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার লক্ষ্যে একটি নির্দিষ্ট তারিখে ডেবিট ক্রেডিট, খতিয়ানের ডেবিট ক্রেডিট জেরগুলি নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বলে। অর্থাৎ রেওয়ামিল হচ্ছে একটি বিবরণী, যার নির্দিষ্ট ছকের মাধ্যমে আমরা একটি তালিকা প্রস্তুত করে থাকি। এই তালিকা বা বিবরণীটি হচ্ছে রেওয়ামিল। তো রেওয়ামিলের কিছু বৈশিষ্ট্য আছে। রেওয়ামিলের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি তালিকা মাত্র, এবং রেওয়ামিল হিসাবের কোনো অপরিহার্য অংশ নয়। রেওয়ামিলের ডেবিট ক্রেডিট উভয় দিক সমান হয়। রেওয়ামিলের প্রধান উদ্দেশ্য হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই করা, অর্থাৎ হিসাব ঠিক আছে কিনা সেই শুদ্ধতা যাচাই করাই হচ্ছে রেওয়ামিলের প্রধান উদ্দেশ্য। একটি পৃথক কাগজে রেওয়ামিল তৈরি করা হয় একটি নির্দিষ্ট সময় শেষে। এগুলি হচ্ছে রেওয়ামিলের কিছু বৈশিষ্ট্য। তো রেওয়ামিলের আরও কিছু বৈশিষ্ট্য যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই, দুতরফা দাখিলা পদ্ধতিতে কোনো ভুল থাকলে সেটা রেওয়ামিলে ধরা পড়ে। আবার সকল প্রকার হিসাবের উদ্বৃত্ত সাধারণত রেওয়ামিলের অন্তর্ভুক্ত হয়। কিছু কিছু আইটেম রেওয়ামিলের অন্তর্ভুক্ত হয় না, সেগুলো আমরা পরে আলোচনা করব। এবং রেওয়ামিল খতিয়ানের উদ্বৃত্ত ও আর্থিক বিবরণীর মাঝখানে তৈরি করা হয়। খতিয়ান প্রস্তুত করার পর এবং আর্থিক বিবরণী প্রস্তুত করার পূর্বে সাধারণত রেওয়ামিল প্রস্তুত করা হয়ে থাকে। এগুলো হচ্ছে রেওয়ামিলের কিছু বৈশিষ্ট্য। এবার রেওয়ামিলের ছক দেখব। রেওয়ামিলের ছক জাবেদার মতো। জাবেদায় যেমন আমরা প্রথমে কি লিখি, তারিখ লিখি, কিন্তু এখানে প্রথমে ক্রমিক নং লিখতে হবে, তারপরে হিসাবের নাম, সূত্র, ডেবিট ক্রেডিট। এইভাবে আমরা রেওয়ামিলের ছক অঙ্কন করতে পারি। তো রেওয়ামিলের ছকের আমাদের দুই দিক সমান হবে। যেমন আমি এখানে যদি একটি কাল্পনিক কিছু তথ্য লিখি, যেমন সম্পদ রেওয়ামিলের ডেবিট দিকে বসে, আমি কাল্পনিক কিছু টাকা এখানে উপস্থাপন করছি। দায় রেওয়ামিলের ক্রেডিটে বসে, ব্যয়সমূহ রেওয়ামিলের ডেবিটে বসে, আয়সমূহ রেওয়ামিলের ক্রেডিটে বসে, মালিকানা সত্ত্ব রেওয়ামিলের ক্রেডিটে বসে, যেমন মূলধন মালিকানা সত্ত্বের অংশ, সাধারণ সঞ্চিতি। অগ্রিম আয় এর আরেক নাম কিন্তু দায়, রেওয়ামিলের ক্রেডিট দিকে বসবে। আবার অগ্রিম ব্যয় সম্পদ, সেটা রেওয়ামিলের ডেবিটে বসে। এই যে রেওয়ামিলের ডেবিট ক্রেডিটে কোনগুলি বসে, কোন ধরনের আইটেম বসে, সেগুলি আমি ওখানে উপস্থাপন করেছি। সাধারণত হিসাব 5 প্রকার: সম্পদ, ব্যয়, আয়, দায় এবং মালিকানা সত্ত্ব। তো এর মধ্যে সম্পদ এবং ব্যয় ডেবিটে বসে, আর আয়, দায় ও মালিকানা ক্রেডিটে বসে। যেমন নিচে আরও দুইটা আইটেম লিখেছি। অগ্রিম আয় বলতে দায় বোঝায়, তাই ক্রেডিট দিকে বসবে। অগ্রিম ব্যয় বলতে সম্পদ বোঝায়, সেজন্য ডেবিট দিকে বসবে। এখন উভয় দিক যদি যোগ করি তাহলে মিলে যাবে। তো আমার সামনে যারা বসে আছে যোগ করে দেখো তো দুই দিক মেলে কিনা। দুই দিক যোগ করে এই কত হয় বলো? 80,000 হয় কিনা দেখো। 80,000 হয়? ওকে। এইভাবে আমরা রেওয়ামিল প্রস্তুত করতে পারি। কিছু আইটেম ডেবিটে বসবে, কিছু ক্রেডিটে বসবে, এবং উভয় দিক মিলে যাবে। এবার আমরা দেখব কোন কোন আইটেমগুলি কোন দিকে বসে। এটা একটা ব্যাপক বিষয়, কারণ অনেকগুলি আইটেম আমাদের হিসাব বিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। যদিও সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব 5 ধরনের হিসাব রয়েছে, কিন্তু এই হিসাবের মধ্যে আবার বিভিন্ন ধরনের আইটেম থাকতে পারে। তো আইটেম অনুযায়ী আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। প্রথমে আসি, যাবতীয় সম্পদ রেওয়ামিলের ডেবিটে বসে, কিন্তু দায় রেওয়ামিলের ক্রেডিটে বসে। লক্ষ্য করি, এই যে সম্পদসমূহ যেমন হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব বা দেনাদার, প্রাপ্য নোট বা প্রাপ্য বিল, বিনিয়োগ, অগ্রিম, খরচ, এগুলি কিন্তু রেওয়ামিলের ডেবিট দিকে বসে, কারণ এগুলি সম্পদ। আবার ঠিক বিপরীতভাবে দায়গুলি রেওয়ামিলের ক্রেডিটে বসে। যেমন ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, ব্যাংক ঋণ বা বন্দুক ঋণ, বকেয়া খরচ, অগ্রিম আয়। এই সম্পদ এবং দায় আমরা যদি রেওয়ামিলে লিখতে চাই, সম্পদ ডেবিটে লিখব, আর দায় সমূহ রেওয়ামিলের ক্রেডিটে লিখব। আরও কিছু তথ্য লক্ষ্য করি।
আজকের ক্লাসটি লম্বা হতে পারে, কারণ অনেকগুলি আইটেম আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। তা কষ্ট করে ধৈর্য সহকারে যারা ক্লাসটি দেখবে তারা শিখতে পারবে, জানতে পারবে। সেজন্য অনুরোধ করব ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অন্তত শেখার জন্য, দেখার জন্য। তো লক্ষ্য করি, যাবতীয় সম্পদ ডেবিটে বসে। আরও কিছু সম্পদ আছে, এই যেমন এগুলি স্থায়ী সম্পদ, আসবাবপত্র, যন্ত্রপাতি, ভূমি ও দালান কোঠা, নিষ্কর সম্পত্তি, অফিস সরঞ্জাম, মোটর গাড়ি, এগুলি কিন্তু স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের আমলে ডেবিটে বসে। আবার কিছু দায়ের আমলে ক্রেডিটে বসে। এই দায়গুলির মধ্যে কিছু দায় অবশ্য প্রথমে লিখেছিলাম, আবারও রিপিট করছি যাতে মনে থাকে সবার। সেটি হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত প্রদেয় হিসাব, প্রদেয় নোট, বকেয়া খরচ, বন্দুক ঋণ, ঋণ, অগ্রিম আয় ইত্যাদি। এবার আসি অদৃশ্য সম্পদ আমলে ডেবিটে বসে। তো অদৃশ্য সম্পদ কোনগুলি এটিও আমাদের জানা উচিত। অদৃশ্য সম্পদের মধ্যে রয়েছে সুনাম, প্যাটেন্ট, গ্রন্থসত্ত্ব। এই গ্রন্থসত্ত্বর আর এক নাম কিন্তু কপিরাইট, ট্রেডমার্ক, ইজারা সম্পত্তি, এগুলি হচ্ছে অদৃশ্য সম্পদ, যেগুলি আমলে ডেবিটে বসে। আবার দায়ের আমলে ক্রেডিটে বসে। অনুপার্জিত আয়, এটি কিন্তু দায়। অনুপার্জিত আয়ের আর এক নাম হচ্ছে অগ্রিম আয়, অগ্রিম আয় দায়। এবার আসি যাবতীয় ব্যয়ের আমলে ডেবিটে বসে, আয় ক্রেডিটে বসে। ব্যয়ের মধ্যে কি কি আছে, এই যে লক্ষ্য করি, ব্যয়ের মধ্যে রয়েছে পণ্য ক্রয়, মজুরি, ক্রয় পরিবহন, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক। এইগুলি কিন্তু প্রত্যক্ষ খরচ, এগুলি ব্যয় কিন্তু প্রত্যক্ষ ব্যয়, যেগুলি আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করব, বিশদ আয় বিবরণী প্রস্তুত করব, তখন এইগুলি, এই প্রত্যক্ষ খরচগুলি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে। তাই আমরা একটু মনে রাখার চেষ্টা করব, এই যে পণ্য ক্রয় এবং ক্রয় সংক্রান্ত যে খরচগুলি আছে, এই খরচগুলি যেমন আমলে ডেবিটে বসে, কিন্তু এগুলি প্রত্যক্ষ খরচ হিসাবে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যায়। আর আয়ের মধ্যে প্রত্যক্ষ আয় সাধারণত পরিচালনা আয় হিসেবে গণ্য করা হয়, যেমন পণ্য বিক্রয় এবং সেবা হতে আয়, এই দুটো আয়কে প্রত্যক্ষ আয় বলা হয়। তাহলে ব্যয় ডেবিটে বসে, আয় ক্রেডিটে বসে। ব্যয়ের মধ্যে রয়েছে যেমন এই যে বাম দিকে লিখেছি, আয়ের মধ্যে যেগুলি রয়েছে ডান দিকে লিখেছি। এবার আসি যাবতীয় ব্যয়ের আমলে ডেবিটে বসে, আয় ক্রেডিটে বসে। এই ধরনের আরও কিছু আইটেম আছে, এই যে বেতন, ভাড়া, মণিহারি, মেরামত খরচ, বিক্রয় বা রপ্তানি শুল্ক, বিজ্ঞাপন খরচ। এই খরচগুলি কিন্তু পরিচালন ব্যয় বা পরোক্ষ খরচ। এই খরচগুলি কিন্তু পরোক্ষ খরচ, যেগুলি আমলে ডেবিটে বসে। আবার কিছু অন্যান্য আয় আছে, যে আয়গুলি আমলে ক্রেডিটে বসে, যেমন প্রাপ্ত সুদ, প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত শিক্ষানবিশ সেলামি, বিনিয়োগের সুদ। এই আয়গুলি ক্রেডিটে বসে। আমি আরেকবার বলছি বিষয়টা, ব্যয় সমূহের আমলে ডেবিটে বসে এবং আয় সমূহের আমলের ক্রেডিটে বসে। এবার আসি যাবতীয় ব্যয় ডেবিটে বসে, আয় ক্রেডিটে বসে। এই ধরনের আরও আইটেম আছে, কারণ আয় ব্যয়, বিশেষ করে ব্যয় তো অনেকগুলি রয়েছে। তার মধ্যে এখানে আরও কিছু ব্যয় আমি উপস্থাপন করেছি। কারবারি খরচ, ভ্রমণ খরচ, শিক্ষানবিশ ভাতা, উপযোগ খরচ, সাপ্লাইজ খরচ, এগুলি কিন্তু আমলে ডেবিটে বসে, কারণ এগুলি ব্যয়। এই যে শিক্ষানবিশ ভাতার সম্পর্কে একটি কথা বলি। শিক্ষানবিশ সেলামি আয়, তাই আমলে ক্রেডিটে বসে, কিন্তু শিক্ষানবিশ ভাতাটা ব্যয়, তাই ব্যয়ের আমলের আবার ডেবিটে বসে। বিষয়টি খেয়াল রাখবে। আবার ব্যাংক জমার সুদ, উত্তোলনের সুদ, প্রাপ্ত লভ্যাংশ, এগুলি কিন্তু আয়। ব্যাংক জমার সুদ, উত্তোলনের সুদ, প্রাপ্ত লভ্যাংশ, এগুলি যেহেতু আয়, তাই আমলে ক্রেডিটে বসবে। এবার আসি যাবতীয় ব্যয় ডেবিটে বসে, আয় ক্রেডিটে বসে। আরও কিছু আইটেম আছে, যেমন প্রদত্ত কথাটা যদি থাকে তাহলে কিন্তু আমলে ডেবিটে বসবে। প্রদত্ত বাট্টা, প্রদত্ত সুদ, প্রদত্ত কমিশন, অবচয়, কুঋণ, অনাদায় পাওনা, অনাদায় দেনা, এগুলি কিন্তু আমলে ডেবিটে বসে। বিষয়টি আমি আরেকবার বলছি, লক্ষ্য করি। প্রদত্ত বাট্টার আমলে ডেবিটে বসে, প্রদত্ত সুদ আমলে ডেবিটে বসে, প্রদত্ত কমিশন আমলে ডেবিটে বসে। যাবতীয় অবচয়, যেমন আসবাবপত্রের অবচয়, দালান কোঠার অবচয়, ইজারা সম্পত্তির অবলোপন বলা হয়, তাই না? তারপরে হচ্ছে কি যে যন্ত্রপাতির অবচয়, সব অবচয়ের আমলে ডেবিটে বসে, কারণ এটি খরচ। এবার আসি যাবতীয় ক্ষতির আমলে ডেবিটে বসে, কিন্তু সঞ্চিতি ক্রেডিটে বসে। ক্ষতি কি? কিছু ক্ষতি আছে যেগুলি বিবিধ ক্ষতি নামে পরিচিত, যেমন বিবিধ ক্ষতি, চুরিজনিত ক্ষতি, সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি। কোনো ক্ষতি হলে আমলের ডেবিট দিকে বসবে। বিষয়টি খেয়াল রাখবো। ক্ষতি মানে তো এটি খরচ, সেই জন্য আমলের ডেবিটে বসে।
আবার সঞ্চিতি সাধারণত রেওয়ামিলের ডেবিটে বসে, তবে সব সঞ্চিতি রেওয়ামিলের ডেবিটে বসে না। কয়েকটা হাতে গোনা সঞ্চিতি আছে যেগুলি রেওয়ামিলের ডেবিটে বসে, বাকিগুলি সব ক্রেডিটে বসে। কোন সঞ্চিতি রেওয়ামিলের ডেবিটে বসবে আমি পরে বলে দেবো, আগে সঞ্চিতি যে রেওয়ামিলের ক্রেডিটে বসে কোনগুলি সেগুলি দেখি। কুঋণ সঞ্চিতি রেওয়ামিলের ক্রেডিটে বসে, দেনাদারের উপর বাট্টা সঞ্চিতি রেওয়ামিলের ক্রেডিটে বসে, প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি রেওয়ামিলের ক্রেডিটে বসে, সাধারণ সঞ্চিতি ক্রেডিটে বসে, বিনিয়োগ সঞ্চিতি ক্রেডিটে বসে, ত্রাণ তহবিল ক্রেডিটে বসে। ত্রাণ তহবিল, বন্যা তহবিল, বিশেষ তহবিল, সঞ্চিতি তহবিল সব তহবিলই সাধারণত ক্রেডিটে বসে রেওয়ামিলের, বাট নগদ তহবিলের রেওয়ামিলের ডেবিটে বসে। বিষয়টি খেয়াল রাখবো, নগদ তহবিল ডেবিটে বসে, বাট অন্য তহবিলগুলো ক্রেডিটে বসে। এই যে আমি নিচে উপস্থাপন করেছি, এই যে পাওনা বা পাওনাদারের বাট্টা সঞ্চিতি কিন্তু রেওয়ামিলের ডেবিটে বসে, আবার প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি রেওয়ামিলের ডেবিটে বসে, আর অন্য সঞ্চিতি সব ক্রেডিটে বসে। এই অংশটা আরেকবার আমি রিপিট করতেছি, সেটি হচ্ছে সঞ্চিতি সম্পর্কে শিক্ষার্থীরা মাঝে মাঝে আমাকে প্রশ্ন করে। শিক্ষার্থীরা আমাকে প্রশ্ন করে যে সব সঞ্চিতি কি রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে? হ্যাঁ, সঞ্চিতি সাধারণত রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে, তবে পাওনাদারের বাট্টা সঞ্চিতি, পাওনাদারের বাট্টা সঞ্চিতি এবং প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি ডেবিট দিকে বসে, অন্য সঞ্চিতিগুলো ক্রেডিট দিকে বসে। সঞ্চিতি নিয়ে বেশ অনেকক্ষণ বলেছি, কিন্তু খেয়াল রাখবো বিষয়টা। যাবতীয় দায়ের সুদ ডেবিটে, সম্পদের সুদ ক্রেডিটে। একটু ভালো করে খেয়াল করি, আমরা সুদ কোন দিকে বসবে এটা মুখস্থ করে থাকি, কিন্তু একটু খেয়াল রাখবো দায় মানে কি, ঋণ যে নিয়েছি তার যদি সুদ হয় সেটি খরচ, সেজন্য ডেবিটে বসে। আবার সম্পদ যেমন বিনিয়োগের সুদটা তো আমি পাবো, তাই সেটি আয় রেওয়ামিলের ক্রেডিটে বসে। সেজন্য আমি এখানে হেডিংয়ে লিখেছি দায়ের সুদ ডেবিটে বসে, সম্পদের সুদ ক্রেডিটে বসে। সেরকম কিছু উদাহরণ আমি এখানে উপস্থাপন করলাম। দায় হতে সুদ ডেবিটে বসে, যেমন মূলধনের সুদ, ঋণের সুদ, কর্জের সুদ, বন্ধকি ঋণের সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ, এগুলো হচ্ছে দায় এর সুদ রেওয়ামিলের ডেবিটে বসে, কারণ এগুলি খরচ। আবার ঠিক বিপরীতভাবে সম্পত্তির সুদ ক্রেডিটে বসে, যেমন বিনিয়োগের সুদ সম্পদের সুদ, তাই না, এটা আয়। স্থায়ী আমানতের সুদ, স্থায়ী আমানতও এক ধরনের বিনিয়োগ। লগ্নির সুদ, লগ্নিও এক ধরনের বিনিয়োগ। সঞ্চয়পত্রের সুদ, ব্যাংক জমার সুদ, এগুলো হচ্ছে সম্পদের সুদ। তাহলে কি বুঝলাম আমরা এখানে? দায় এর সুদ রেওয়ামিলের ডেবিটে বসে, আর সম্পদ হতে তৈরি উৎপত্তিকৃত সুদ রেওয়ামিলের ক্রেডিটে বসে, কারণ দায়ের সুদ ব্যয়, সম্পদের সুদ আয়। এবার আসি কিছু কিছু আইটেম আছে, যে সমস্ত আইটেম দ্বারা মূলধন হ্রাস পায় সেইগুলো রেওয়ামিলের ডেবিটে বসে, আর কিছু কিছু আইটেম আছে যেগুলি দ্বারা মূলধন বৃদ্ধি পায় ওইগুলি রেওয়ামিলের ক্রেডিটে বসে। বিষয়টি ভালো করে খেয়াল করব। উত্তোলন দ্বারা মূলধন কমে, তাই উত্তোলন রেওয়ামিলের ডেবিটে বসে। নিট ক্ষতি দ্বারা মূলধন কমে, তাই নিট ক্ষতি রেওয়ামিলের ডেবিটে বসে। আয়কর মূলধন থেকে বিয়োগ করি, তাই আয়কর রেওয়ামিলের ডেবিটে বসে। জীবন বীমা প্রিমিয়াম মূলধন থেকে বিয়োগ করি, তাই জীবন বীমা প্রিমিয়ামও মূলধনের থেকে যেহেতু বিয়োগ করি ডেবিট দিকে বসে। সেজন্য বলা হচ্ছে মূলধন হ্রাস পায় এমন আইটেম দ্বারা এই রেওয়ামিলের ডেবিটে বসবে। আর মূলধন বৃদ্ধি পায়, যেমন সাধারণ সঞ্চিতি মূলধনের সাথে যোগ করি, নিট মুনাফা মূলধনের সাথে যোগ করি, সঞ্চিতি তহবিল মূলধনের সাথে যোগ করি, অতিরিক্ত মূলধনের সাথে যোগ করি, সেজন্য এইগুলি রেওয়ামিলের ক্রেডিটে বসবে। আরেকবার বলছি, আমি রিপিট করছি বিষয়টা, আমার সামনে যে সমস্ত শিক্ষার্থীরা আছে তারাও শোনো। যে সমস্ত আইটেম দ্বারা মূলধন কমে যায় এগুলি রেওয়ামিলের ডেবিটে বসে, আর যে সমস্ত আইটেম দ্বারা মূলধন বৃদ্ধি পায় এগুলি রেওয়ামিলের ক্রেডিটে বসে। বিষয়টি খেয়াল রাখবো। এরপরে আসি যাবতীয় অগ্রিম খরচ ডেবিটে, বকেয়া খরচ ক্রেডিটে বসে। অগ্রিম খরচ সম্পদ, যেমন অগ্রিম বীমা, অগ্রিম বেতন, অগ্রিম মজুরি, অগ্রিম ভাড়া, এগুলি কিন্তু রেওয়ামিলের ডেবিটে বসে, কারণ কি এগুলি খরচ, অগ্রিম রয়েছে, সম্পদ। আবার বকেয়া খরচ রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে, অর্থাৎ অগ্রিম খরচ রেওয়ামিলের ডেবিটে বসে, বকেয়া খরচ রেওয়ামিলের ক্রেডিটে বসে, কারণ বকেয়া খরচ দায় ক্রেডিট দিকে বসে। যেমন বকেয়া বেতন, বকেয়া ভাড়া, বকেয়া মজুরি, বকেয়া শিক্ষানবিশ ভাতা, বকেয়া ঋণের সুদ, বকেয়া ব্যাংক জমাতিরিক্তের সুদ, এগুলি সব রেওয়ামিলের ক্রেডিট দিকে বসবে, কারণ এগুলি দায়। এবার আসি প্রাপ্য আয় ডেবিটে বসে, অগ্রিম আয় ক্রেডিটে বসে। প্রাপ্য আয় মানে বকেয়া আয়, প্রাপ্য কথাটা যার সাথে থাকবে সেটি কিন্তু রেওয়ামিলের ডেবিটে বসবে। যেমন প্রাপ্য বিল, প্রাপ্য সুদ, প্রাপ্য শিক্ষানবিশ সেলামি, প্রাপ্য ব্যাংক জমা সুদ, প্রাপ্য ভাড়া, প্রাপ্য কমিশন, এসব রেওয়ামিলের ডেবিটে বসবে, কারণ এগুলি সম্পদ। আবার অগ্রিম যদি থাকে আয় তাহলে আবার রেওয়ামিলের ক্রেডিটে বসে।
অগ্রিম আয় মানে কি? আয় অগ্রিম রয়েছে, এটি দায়। যেমন অগ্রিম প্রাপ্ত ভাড়া, অগ্রিম প্রাপ্ত কমিশন, অগ্রিম প্রাপ্ত সেবায়, অগ্রিম প্রাপ্ত শিক্ষানবিশ সেলামি, এগুলো হচ্ছে আয় অগ্রিম রয়েছে, তাই ক্রেডিট দিকে বসবে, কারণ এগুলি দায়। এবার আসি রেওয়া ডেবিটে ও ক্রেডিটে বসে এমন লেনদেন সমূহ। আচ্ছা, রেওয়া ডেবিট দিকে বসে আরও কিছু লেনদেন রয়েছে যেগুলি আমরা সাধারণত এই ডেবিট দিকে লিখে থাকি। যেমন অন্তর্মুখী ফেরতের আর এক নাম বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, উত্তোলন, জীবন বীমা, এগুলি ডেবিটে বসে। আর বহির্মুখী ফেরতের আর এক নাম ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, এগুলি ক্রেডিটে বসে। বিষয়টি আবারও বলছি, অন্তর্মুখী ফেরত মানে কিন্তু বিক্রয় ফেরত, যেটি রেওয়া ডেবিটে বসে। আর বহি ফেরত মানে ক্রয় ফেরত, যেটি রেওয়া ক্রেডিটে বসে। বিষয়টি খেয়াল রাখবো। এবার আসি প্রাপ্য থাকলে ডেবিটে বসে, প্রদেয় থাকলে ক্রেডিটে বসে। যেমন প্রাপ্য ভাড়া, প্রাপ্য কমিশন, প্রাপ্য বিল, প্রাপ্য সুদ, প্রাপ্য আয়, প্রাপ্য শিক্ষানবিশ সেলামি, প্রাপ্য কথাটা যদি থাকে তাহলে রেওয়া ডেবিটে বসবে। আর প্রদেয় কথাটা যদি যুক্ত থাকে তাহলে আবার ক্রেডিটে বসবে। যেমন প্রদেয় বেতন, প্রদেয় ভাড়া, প্রদেয় বিল, প্রদেয় শিক্ষানবিশ সেলামি, প্রদেয় খরচ। তো আমার এই ক্লাসটি যারা আজকে করছো এবং ভালো করে তোমরা যদি এগুলো দেখো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়ও কমন পাবে, ইন্টারমিডিয়েট পরীক্ষাও রেওয়া এমসিকিউ তো কমন পাবে, সৃজনশীলেও কমন পাবে। একটা ক্লাসে সব ফিনিশ, যদি মন দিয়ে শোনো। রেওয়া তৈরি করার সময় কয়েকটা বিবেচ্য বিষয় আমরা খেয়াল করি। এইখানে বিবেচ্য বিষয় কয়েকটি, সেটি হচ্ছে কিছু কিছু আইটেম রেওয়া বিশেষ করে এই একই সাথে যদি প্রারম্ভিক মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য থাকে রেওয়া তাহলে সমাপনী মজুত পণ্য রেওয়া বসে না, কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া ডেবিট দিকে বসে। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি। অঙ্কের মধ্যে যদি প্রারম্ভিক মজুত পণ্য এবং সমাপনী মজুত পণ্য দোনোটাই আছে, সেক্ষেত্রে সমাপনী মজুত পণ্য রেওয়া বসবে না, আর প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া ডেবিট দিকে বসবে। এখন সমাপনী মজুত পণ্য কেন বসবে না তার ব্যাখ্যা ডান দিকে দিয়েছি। সমাপনী মজুত পণ্যটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য এবং ক্রয়ের অংশ। আমি আরেকবার বলছি, সমাপনী মজুত পণ্যটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য এবং ক্রয়ের অংশ। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য এবং ক্রয়ের অংশ যেহেতু সমাপনী মজুত পণ্য, আমরা প্রারম্ভিক মজুত পণ্য ডেবিটে লিখি, ক্রয়ও ডেবিটে লিখি। তো সমাপনী মজুত পণ্য আবার যদি লিখি তাহলে কি সমাপনী মজুত পণ্যটা ডাবল লেখা হয়ে যাবে, কারণ ক্রয় এবং প্রারম্ভিকের মজুত পণ্যের মধ্যে ইনডাইরেক্টলি সমাপনী মজুত পণ্যটা আছে। সেজন্য বলা হয়েছে সমাপনী মজুত পণ্য যেহেতু ক্রয় এবং প্রারম্ভিকের অংশ, তাই সমাপনী মজুত পণ্য রেওয়া বসে না, কারণ প্রারম্ভিক মজুত পণ্য এবং ক্রয় লিখেছি, ওর মধ্যে সমাপনীটা আছে। কি বুঝতে পেরেছো তোমরা? গতকাল ক্লাসে তোমাদের একটি প্রশ্ন করেছিলাম, সমাপনী মজুত পণ্য কেন বসে না? এখন বলো উত্তর, কেন বসে না? হ্যাঁ, পিটা ঠিক কথা বলেছে। দাঁড়াও, দারুণ একটা কথা বলেছে, সঠিক কথা বলেছে। সবাই শোনো, প্রারম্ভিক মজুত পণ্য আর ক্রয়ের মধ্যে সমাপনীর মজুত পণ্যটা থাকে, সেই জন্য নতুন করে আর সমাপনী লিখতে হয় না, কারণ আমি তো প্রারম্ভিক আর ক্রয় লিখেছি। প্রারম্ভিক মজুত পণ্য ছিল আমার 10,000 টাকা মোবাইল, আরও কিনলাম 5,000 মোবাইল, মোট 15,000 মোবাইল। এই 15,000 মোবাইল আমি রেওয়া লিখেছি, ক্রয়ও লিখেছি, প্রারম্ভিকও লিখেছি। ওকে, আবার আমি সমাপনী মজুত পণ্য মানে কি বিক্রি হয়নি 2,000 মোবাইল, তো সেটা যদি আবার লিখি তো এই 2,000 প্রারম্ভিক ক্রয়ের মধ্যে আছে না? নাই, আছে না? সেজন্য সমাপনী মজুত পণ্য রেওয়া বসে না। কারণটা কি? এটি প্রারম্ভিক এবং ক্রয়ের মধ্যে আছে, মনে আছে? এবার আসি রেওয়া বিবেচ্য বিষয়। অঙ্কের মধ্যে যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে আবার, এটি আবার রিপিট করতেছি আমি, অঙ্কের মধ্যে যদি সমন্বিত ক্রয় থাকে, আবার প্রারম্ভিক মজুত পণ্য থাকে, সমাপনী মজুত পণ্যও থাকে, কোনটা কোথায় বসবে? খেয়াল করি, সমন্বিত ক্রয় থাকলে প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া বসবে না, সমাপনী মজুত পণ্য ডেবিট দিকে বসবে। ওই যে নিচে লিখে রেখেছি, খেয়াল করো। সমন্বিত ক্রয় থাকলে প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া বসবে না, সমাপনী মজুত পণ্য ডেবিট দিকে বসবে। এখন তাহলে এখানে সমাপনী মজুত পণ্য বসবে, প্রারম্ভিকটা কেন বসবে না? সেক্ষেত্রে যে ডান দিকে লিখেছি সমন্বিত ক্রয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক প্লাস ক্রয় মাইনাস সমাপনী। তাহলে সমাপনীটা যেহেতু বিয়োগ করেছি, সেজন্য নতুন করে আবার লিখতে হবে সমাপনী। কি বললাম? সমন্বিত ক্রয় থাকলে
সমাপনী বসবে, রেওয়া মিলে প্রারম্ভিকটা বসবে না। তাহলে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সমাপনী মজুদপূর্ণ ডেবিট দিকে বসে। কখন বসে যে লিখে রেখেছি। কি বুঝছ? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাস প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর মাত্র কয়েকটা কিছু বাকি আছে। আরও কিছু লেনদেন রেওয়া মিলে বসে না, যেমন প্রারম্ভিক মনিহারি এবং সমাপনী মনিহারি তিনটা যদি একসাথে থাকে তাহলে সমাপনী মনিহারি রেওয়া মিলে বসবে না। কারণ ওই যে ডান দিকে লিখে দিয়েছি, এটি প্রারম্ভিক এবং মনিহারি ক্রয়ের মধ্যে আছে। ডান দিকে আমি লিখে দিয়েছি এটি প্রারম্ভিক মনিহারি এবং ক্রয়ের মধ্যে আছে, সেজন্য আর এই সমাপনী মনিহারিটা বসবে না। এবার আসি আরও কিছু বিবেচ্য বিষয়। প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত এগুলি রেওয়া মিলে বসে না। কারণটা কি? ডান দিকে লিখে দিলাম কারণ। এগুলো সমাপনী উদ্বৃত্তের অন্তর্ভুক্ত থাকে। গতকাল ক্লাসে ব্যাখ্যা দিয়েছিলাম, মনে আছে? যে প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত কেন বসে না? ওগুলি সমাপনীর মধ্যে থাকে। তা সমাপনীটা যেহেতু লিখতেছি আর প্রারম্ভিকটা লেখার দরকার নেই, তাহলে কি হলো? প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত এগুলি কিন্তু রেওয়া মিলে বসে না। প্রারম্ভিক নগদ তহবিল রেওয়া মিলে বসে না। প্রারম্ভিক হাতে নগদ আর প্রারম্ভিক নগদ তহবিল এক। ওকে। আরও কিছু বিবেচ্য বিষয়। প্রারম্ভিক প্রাপ্য হিসাব মানে কি? প্রারম্ভিক দেনাদার, প্রারম্ভিক পাওনাদার, প্রারম্ভিক প্রাপ্য বিল, প্রারম্ভিক প্রাপ্য নোট, প্রারম্ভিক প্রদেয় বিল এগুলো রেওয়া মিলে বসে না। তাহলে আমরা এতদিন জানতাম যে সম্ভবত প্রারম্ভিক তিনটা বসে না, অনেকে মুখস্থ করে। কি কি? প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত। অনেক স্যারও এগুলো মুখস্থ করে, কিন্তু এটা মুখস্থর বিষয় না। প্রারম্ভিক আরও বসে না, তার মধ্যে আমি কয়েকটা এখানে উপস্থাপন করলাম। যে প্রারম্ভিক প্রাপ্য হিসাব মানে কি? প্রারম্ভিক দেনাদার। প্রারম্ভিক প্রদেয় হিসাব মানে কি? প্রারম্ভিক পাওনাদার। প্রারম্ভিক প্রাপ্য নোট মানে কি? প্রারম্ভিক প্রাপ্য বিল, প্রদেয় বিল এগুলো রেওয়া মিলে বসে না। কারণটা কি? এগুলো সমাপনীর অন্তর্ভুক্ত থাকে। আরও বিবেচ্য বিষয়, প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর 1 মিনিটের মধ্যে হয়তো শেষ করে দিব। সম্ভাব্য দায়, সম্ভাব্য সম্পদ রেওয়া মিলে বসে না। সম্ভাব্য দায়, সম্ভাব্য সম্পদ রেওয়া মিলে বসে না, কারণ এগুলি নিশ্চিত না, যেগুলি হিসাব বলে, সেজন্য বসে না। এই যে লক্ষ্য করি, তাহলে রেওয়া মিলে বসে না এরকম যে লেনদেনগুলি পেলাম, তার মধ্যে এই যে প্রারম্ভিক নগদ তহবিল, 1 তারিখের নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংক জমা, সম্ভাব্য দায়, তাই না? এগুলি রেওয়া মিলে বসে না। এখন রেওয়া মিল আমাদের যদি না মিলে, সেক্ষেত্রে অনেক সময় অনিশ্চিত হিসাব লিখে থাকি। সেক্ষেত্রে কখন লিখি সেটাও বলে দিচ্ছি, কারণ রেওয়া মিলের আমি একটা ক্লাসেই সব কিছু আলোচনা করতেছি। রেওয়া মিলের A to Z যা আছে, নারী নক্ষত্র সব। তো রেওয়া মিল প্রস্তুত করে সব কিছু ঠিক থাকলেও অনেক সময় দুই দিক মেলে না। তখন যেদিক কম হয় সেদিকে আমরা গড় মিল হিসাব লিখি, পার্থক্যটা, তাকে বলা হয় অনিশ্চিত হিসাব। বিষয়টি আবার বলছি, লক্ষ্য করি। রেওয়া মিলের অনেক সময় সব ঠিক থাকার পরেও দুই দিক মেলে না, তখন যেদিক কম হয় সেদিকে একটা টাকা লিখে, নাম লিখে অনিশ্চিত হিসাব। এই অনিশ্চিত হিসাবটার নাম গড় মিল হিসাব, অস্থায়ী হিসাব। মনে থাকবে অনিশ্চিত হিসাব কি? রেওয়া মিল যদি সব কিছু ঠিক থাকার পরেও দুই সাইড না মিলে, তাহলে যেদিকে কম ওইদিকে টাকা লিখে আমরা যে টাকাটা নাম লিখি, ওটার নাম অনিশ্চিত হিসাব। মনে থাকবে? যেমন আমি এখানে অনিশ্চিত হিসাব কীভাবে তৈরি হয় আমি দেখাচ্ছি। এই যে এখন এইটা আমি সব ঠিকঠাক লিখেছি, লিখে যোগফল হচ্ছে 90,000। বাম দিক কত? আর ডান দিক 90,000 করতে হবে। তো ডান দিক কত কম? 10,000 কম। এই 10,000-এর নাম দিব অনিশ্চিত হিসাব। তাহলে অনিশ্চিত হিসাবটা বুঝতে পেরেছি? রেওয়া মিলে আমি সব ঠিকঠাক থাকার পরেও যদি দুই সাইড না মিলে, তাহলে যে সাইড কম থাকবে সেদিকে টাকা লিখে নাম লিখবো অনিশ্চিত হিসাব। সবাই বুঝতে পেরেছি? ওকে। তো আজকের এই ছিল লম্বা আলোচনা। আরও আছে নাকি কিছু? রেওয়া মিলে আরেকটা বিষয়, এটা অনেক শিক্ষার্থী হয়তো জানে কিনা আমার জানা নাই, খুব গুরুত্বপূর্ণ। রেওয়া মিলে যদি ক্রেডিট দিকে টাকা কম হয় আর মূলধন হিসাবটা যদি না থাকে, দুই দিকের পার্থক্য মূলধন হিসাবে লিখতে হবে, অনিশ্চিত লেখা যাবে না। অ্যাটেনশন প্লিজ, ভালো করে শুনি। আমি যেহেতু একটা ক্লাসে সব কিছু আলোচনা করতেছি, সেজন্য সব A to Z নিয়ে এসেছি। সেটি হচ্ছে রেওয়া মিলের যদি সব কিছু ঠিক থাকে, ক্রেডিট দিক কম হয়, কিন্তু অঙ্কের মধ্যে মূলধন নাই। অঙ্কের মধ্যে কি নাই?
তখন ক্রেডিট দিকের ওই টাকাটা অনিশ্চিত লেখা যাবে না, মূলধন লিখতে হবে। সেই কথাটা আমি এখানে ব্যাখ্যা দিয়েছি। দেখো আমি আবারও বলি, রিপিট করি, র মিলের যদি ওই দিক মিলছে না, ক্রেডিট দিকে টাকা কম, সব বসানো ঠিক আছে, ক্রেডিট দিকে টাকা কম, কিন্তু অঙ্কে মূলধন নাই, অঙ্কে কি, তাহলে সেক্ষেত্রে ক্রেডিট দিকের ওই টাকাটা অনিশ্চিত হিসাবে লেখা যাবে না, লিখতে মূলধন হিসাবে। ওকে, খুব গুরুত্বপূর্ণ আইটেম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আমার একটি বিশাল লম্বা আলোচনা। তো আমি চেষ্টা করেছি রেওয়ামিলের সব কিছু এখানে উপস্থাপন করার। যদি বাদ পড়ে যায় আমি কমেন্টস বক্সে যদি কেউ লিখে, আমি সেটি সমাধানের চেষ্টা করব। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে, এই কামনায় খোদা হাফেজ।